আমরা যেহেতু রিডাক্সের মাধ্যমে আমাদের এই অ্যাপের বেসিক সেটআপটা করে ফেলছি, সেহেতু এখন অ্যাপটাকেই সেটআপ করে ফেলা উচিত। আমি এই অ্যাপের জন্য আগে থেকেই যেহেতু আমরা একটা প্রজেক্ট করে রাখছিলাম, সেহেতু জাস্ট সিম্পলি সেগুলোকেই ব্যবহার করব প্লেস হোল্ডার ভ্যালু হিসাবে, এবং আমরা রিডাক্সের দিকে বেশি ফোকাস করার চেষ্টা করব এবং অন্যান্য কোডিংয়ে একটু কম ফোকাস করার চেষ্টা করব সিম্পলি। সো নিউ ফোল্ডার তৈরি করব, যেটার নাম দেব আমি ডাটা, এবং এখানে ডাটাগুলোকে আমি স্টোর করব। সো আমি ডাটা ফাইলটাকে কপি করে নিয়ে আসতে পারি এবং ডাটা ফোল্ডারের ভেতরে জাস্ট এটাকে পেস্ট করে দিতে পারি। অ্যান্ড পেস্ট করে দিলাম cart_data.js। এই ডাটাগুলো আপনাদের আগে দেখার কথা যদি আপনারা ইউজ রিডিউসার হুকের সময় থাকেন তাহলে। সো এই ক্ষেত্রে আমাদের কাছে একটা অ্যারে আছে এবং অ্যারের ভেতরে আমরা কিছু অবজেক্টকে দেখতে পারতেছি, যেটার ভেতরে আইডি আছে, নেম আছে, ইমেজ আছে, প্রাইস আছে এবং কোয়ান্টিটি আছে, এবং এগুলোকে ব্যবহার করেই আমরা আমাদের প্রজেক্টটাকে তৈরি করার চেষ্টা করব। সাথে সাথে আমাদের কিছু বেসিক সেটআপ করে নেওয়া উচিত। সো এই ক্ষেত্রে আমি বুটস্ট্র্যাপটাকে এখানে ইনস্টল করে নিতে চাই। অ্যান্ড আমি জানি না এই জায়গায় npm run dev আটকে আছে কি লেগে, না আটকে ছিল না, জাস্ট সব কিছু উপরে উঠা ছিল। সো এই ক্ষেত্রে আমি npm install bootstrap সাথে সাথে বুটসওয়াচ, রিঅ্যাক্ট আইকন এবং অ্যাক্সিওস, এই চারটাকেই একই সাথে আমি ইনস্টল করে নিব। আপনারাও করে নিতে পারেন এই প্রজেক্টের স্টাইলিং এর জন্য, যেহেতু পুরো সিরিজে আমি বুটস্ট্র্যাপ দিয়ে স্টাইলিং করছি, সেহেতু এই ক্ষেত্রেও আমি সেম কাজটাই করতে চাইতেছি। অ্যান্ড বুটস্ট্র্যাপটা ইনস্টল হয়ে যাওয়ার পর আমি main.jsx এ বুটস্ট্র্যাপটাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি। সো ইম্পোর্ট করে নেব একটা বুটসওয়াচের থিমকে। সো বুটসওয়াচ /dist/ আমি বানানে ভুল করছি /minty/bootstrap.min.css, সাথে সাথে আমি js বান্ডেলটাকে এখানে নিয়ে আসতে চাই। সো bootstrap/dist/js/bootstrap.bundle.min.js। এতটুকু হয়ে যাওয়ার পর আমার পুরো অ্যাপের ভেতরেই তার ইফেক্ট পড়ার কথা। আমাকে জাস্ট আরেকবার ডেভেলপমেন্ট সার্ভারটাকে অন করে দিতে হবে, এবং অন করে দেওয়ার পর আমি এটাকে আরেকবার ওপেন করে নিব। লেটস সি হয়েছে কি হয় নাই, আমি তো বুঝতেছি না কাজ করতেছে কিনা। যাই হোক, আমি আরেকবার স্টপ করে স্টার্ট করি। অ্যান্ড এখন এটা কাজ করার কথা। সো ও এন্টার, ইয়েস। তো আমরা দেখতে পারতেছি যে আমাদের বুটস্ট্র্যাপ স্টাইলিং এখানে কাজ করতেছে। অ্যান্ড আমি এখানে কিছু কম্পোনেন্টের সেট আপ করে নিব। তো এখানে আমি নতুন একটা কম্পোনেন্টস ফোল্ডারকে তৈরি করে নিছি, এবং এটার ভেতরে তিনটা কম্পোনেন্টকে তৈরি করছি। একটা হচ্ছে কার্ট কন্টেইনার, আরেকটা হচ্ছে কার্ট আইটেম, এবং আরেকটা হচ্ছে navbar.jsx। আমি এই তিনটার ভেতরে মেইন হচ্ছে কার্ট কন্টেইনার, এটাকে অ্যাপের ভেতরে রেন্ডার করে দিব। সো অ্যাপের ভেতরে আমি এখানে কার্ট কন্টেইনারটাকে রেন্ডার করতে চাই। তো কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করে নিয়ে আসলাম, ঢুকাই দিলাম, এবং দেখতে পারতেছি আমাদের কার্টটা এখানে শো করতেছে। এটা হচ্ছে আমাদের কার্টের বেসিক সেটআপ, একেবারে বেসিক সেটআপ। এবং আমি এটাকে একটু সাইড বাই সাইড করে দিব যেন আপনাদেরকে দেখাইতে পারি কি হইতেছে এখানে। সো কার্ট কন্টেইনার কম্পোনেন্টে চলে আসবো, এবং এখানে আমি সিম্পলি সবার উপরে কিছু স্টাইলিং এর পর ন্যাভবার কম্পোনেন্টটাকে রেন্ডার করতেছি। এবং ন্যাভবার কম্পোনেন্টটা হচ্ছে এই শপিং কার্ট লেখাটা, এবং সাথে সাথে এই কার্ট আইকনটা, যেটার উপরে একটা গোল্লা আছে এবং শো করতেছে যে কতগুলো আইটেম আমাদের কার্টে আছে। এটা জাস্ট একটা স্ট্যাটিক অ্যাপের মতোই কাজ করতেছে, এখানে কোনো কিছু ডাইনামিক্যালি হবে না, কোনো বাটন কাজ করবে না। এই সকল ফাংশনালিটিগুলো আমরা নিজেরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব রিডাক্সের মাধ্যমে। এবং এতটুকু আমি আগে থেকেই করে রাখলাম। এর পেছনে রিজন হচ্ছে যে ভাই এতগুলা স্টাইলিং করার সাথে সাথে ওগুলা বুঝানো এখন আমাদের ওইটা দরকার নেই, আমাদের ফোকাস থাকতে হবে রিডাক্সের দিকে। এবং আমার মনে হয় যে আপনারা নিজেদের মতো করে কার্টের স্টাইলিংকে যদি এই সিরিজটা একেবারে শুরু থেকে ফলো করে থাকেন তাহলে অবশ্যই পারবেন। যদি না পারেন তাহলে ভাই সমস্যা আছে, ট্রাই করেন, ঠিক আছে। যাই হোক, এই কারণেই আমি এতগুলা করিনি। এবং আমি এখানে দেখতে পারতেছি যে আমি একটা আনঅর্ডার্ড লিস্টকে নিয়ে নিছি, এবং যেটার ভেতরে কার্ট আইটেম data.map মেথডের ভেতরে রেন্ডার হইতেছে। সো ডাটাটাকেও আমি এখানে ইম্পোর্ট করে নিছি আমাদের ডাটা ফোল্ডার থেকে। কার্ড ডাটাটাকে ইম্পোর্ট করে নিছি, যেহেতু এটার ভেতরে আমি কার্ড ডাটাকে এক্সপোর্ট করতেছিলাম ডাইরেক্টলি ডিফল্ট আকারে না, সেহেতু আমি এটাকে রিনেম করতে পারি অ্যাজ কিওয়ার্ডের মাধ্যমে। তো আপনি যদি ডিফল্ট ভাবে এক্সপোর্ট না করেন তাহলে সেটাকে রিনেম করার জন্য অ্যাজ কিওয়ার্ডটাকে ব্যবহার করতে পারেন। সো আমি কার্ড ডাটা অ্যাজ ডাটা দিয়ে দিছি, এবং আমরা এখন কার্ড ডাটাটাকেই ডাটা নামে ব্যবহার করতে পারি। সো আমি ডাটার ভেতর দিয়ে ম্যাপ চালাইতেছি এবং কার্ট আইটেম কম্পোনেন্টটাকে রেন্ডার করতেছি, এবং সবার নিচে এতটুক জায়গাতে জাস্ট আমি এই টোটাল
অ্যামাউন্টটাকে রেন্ডার করতেছি এবং সবার নিচে একটা বাটনকে দিয়ে দিছি, যেটার কাজ হবে আমার কার্টের সকল আইটেমকে ক্লিয়ার করে ফেলা। তো আমি যদি একটু কার্ট আইটেমের ভেতরে আসি, তাহলে এখানে দেখতে পারবো যে প্রত্যেকটা কার্ট আইটেমের ক্ষেত্রেই, সো আমি যদি এখন একটু আমাদের কার্ট আইটেম কম্পোনেন্টের ভেতরে আসি, তাহলে দেখতে পারবো যে প্রত্যেকটা আইটেম এখানে আমরা ডিস্ট্রাকচার করে নিছি এবং ডিস্ট্রাকচার করে ডাইরেক্টলি আমরা এটাকে ব্যবহার করতেছি। সবার প্রথমে আমি ইমেজটাকে রেন্ডার করছি, তারপর আমরা ওই আইটেমের নাম এবং প্রাইসটাকে নিচে নিচে আমাদের স্ক্রিনে রেন্ডার করছি, অ্যান্ড দেন ফাইনালি আমরা অ্যামাউন্টটাকে এখানে ক্যালকুলেট করে বসানোর চেষ্টা করছি। এখানে কোনো ক্যালকুলেশনই ঠিকঠাকভাবে হওয়ার কথা না, কিন্তু তাও হইতেছে, কারণ হচ্ছে যে ভাই আমি এই জায়গায় আসলেও এটারে রেন্ডার করছি ঠিকঠাকভাবে। আইটেম প্রাইস ইন্টু আইটেম কোয়ান্টিটি এখানে আমি গুণ করে শো করতেছি, এই কারণে এখানে ঠিকঠাকভাবে এটা শো করতেছে। প্রত্যেকটা প্রোডাক্ট একবার করে আছে, প্রোডাক্টের প্রাইসটাও নাম নিউমেরিক্যাল ভ্যালুতে আছে, এই কারণে 1 × 400 করলে আমরা 400 পাবো। ইয়া এক্স্যাক্টলি সেম জিনিসটাই আমি করে ফেলছি। এটা সরায় দেওয়া উচিত ছিল আমার, কিন্তু আমার মনে নাই, বাট করে ফেলছি ভাই, আমার কি আবার করার আছে। যাই হোক, যেহেতু এতটুকু করে ফেলছি, আমি এখানে দুইটা বাটনকে অ্যাড করে ফেলছিলাম, যেটাতে ক্লিক করলে আমাদের কার্ট আইটেমের সংখ্যা বাড়বে এবং কমবে এবং সাথে সাথে আমাদের সকল জিনিসগুলো আপডেট হয়ে যাবে। সো একটা আইটেমের কোয়ান্টিটি যদি আমি বাড়াই, তাহলে সেটার প্রাইস বাড়বে, সাথে সাথে টোটাল প্রাইস বাড়বে এবং সাথে সাথে আমাদের শপিং কার্টের উপরে যে কার্ট আইকনের উপরে যে ভ্যালুটা আছে 5 লেখা, এটাও আপডেট হওয়ার কথা। সো এটাই হচ্ছে আমাদের বেসিক সেটআপ। এটা নিয়ে আমি আগেও কথা বলছি, এই সেম টু সেম অ্যাপ্লিকেশনটা আমরা আগেও বিল্ড করছি। যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন। অ্যান্ড এই ক্ষেত্রে আমি এখানে ডাটাটাকে ডাইরেক্টলি ইম্পোর্ট করে রেন্ডার করতেছি, রাইট? কিন্তু আমি তো এটা চাই না। এই ডাটাটা তো একটা স্টেট হওয়ার কথা, কারণ এটা আপডেট হবে এবং আপডেট করতে হলে এটাকে অবশ্যই স্টেট ভ্যারিয়েবলে রূপান্তর হইতে হবে। সো আমরা আমাদের কার্টের জন্য স্টেট ভ্যারিয়েবল কোথায় ডিক্লেয়ার করছিলাম? আমরা আমাদের কার্টের জন্য স্টেট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছিলাম আমাদের রিডাক্স ফোল্ডারের ভেতরে, স্লাইসেসের ভেতরে, কার্ট স্লাইসে, এবং এখানে আমি আইটেমস নামক একটা অ্যারেকে এমটি রাখছিলাম, পুরোপুরি এমটি। এটার ভেতরে কোনো কিছু ছিল না, কিন্তু এখন তো আমাদের কাছে ডাটা আছে, তো আইটেমসের জায়গাতে আমরা ডাটাটাকে এখানে লোড করে দিতে পারি। তো এই ক্ষেত্রে আমি এমটি অ্যারের জায়গাতে আমাদের কার্ট ডাটা অ্যারেটাকে অ্যাড করে দিব, এটা অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে যাবে এবং আইটেমসের ভেতরে এখন কার্ট ডাটা চলে আসলো। এবং যেহেতু আমাদের ইনিশিয়াল স্টেটে আইটেমসটা আছে, সেহেতু এখন অবশ্যই আমাদের এমন কোনো মেথডকে ব্যবহার করতে হবে যার মাধ্যমে আমরা আমাদের এই অ্যাপে আমাদের আইটেমসটাকে পাইতে পারি, তাই না? অবশ্যই ওরকম একটা মেথডকে তো লাগবেই লাগবে। সো আমরা যেহেতু প্রোভাইডারের মাধ্যমে সকল জায়গাতে আমাদের রিডিউসারগুলোকে প্রোভাইড করে দিছি, সেহেতু এখন আমরা সেগুলোকে ব্যবহার করতে চাই। এই ক্ষেত্রে আমি কার্ট কন্টেইনার .jsx এ চলে আসব এবং আমরা রিডাক্সের ইনিশিয়াল স্টেট অথবা কোনো একটা স্লাইস থেকে স্টেট নেওয়ার জন্য ইউজ সিলেক্টর নামক একটা হুককে ব্যবহার করতে পারি, যেটা রিঅ্যাক্ট রিডাক্স লাইব্রেরিটা আমাদেরকে দেয়, এবং আমি এটাকে জাস্ট ইম্পোর্ট করে নেব। সো ইম্পোর্ট করব ইউজ সিলেক্টর হুকটাকে, এবং এটা আসবে কোথা থেকে? এটা আসবে রিঅ্যাক্ট রিডাক্স লাইব্রেরি থেকে। এবং এই ইউজ সিলেক্টর হুকটা একটা কলব্যাক ফাংশনকে নেয় এবং এই কলব্যাক ফাংশনটার ভেতরে স্টেটটাকে পাঠায় দেয় প্যারামিটার আকারে। সো এই ইউজ সিলেক্টর হুকটার মাধ্যমে আমরা একটা ফাংশনের ভেতরে আমাদের অ্যাপের পুরা স্টেটকে পাওয়া যাইতেছি, এবং এই কলব্যাক ফাংশন থেকে আমাকে রিটার্ন করতে হবে যে আমি কোন রিডিউসারের স্টেটগুলোকে চাই। এখন যদি আপনারা একটু মনে করেন যে আমরা রিডিউসারগুলোকে কোথায় পাঠাইছিলাম, আমরা রিডিউসারগুলোকে পাঠাইছিলাম আমাদের স্টোরের ভেতরে, এবং স্টোরের ভেতরে রিডিউসার প্রপার্টির ভেতরে আমরা কার্ট রিডিউসারটাকে কি নামে স্টোর করছিলাম? কার্ট নামে। সো আমাদের স্টেটের রিডিউসারটা কোথায় আছে? কার্ট প্রপার্টির ভেতরে আছে। সো আমি এখন container.jsx এ চলে আসব এবং এখানে রিটার্ন করে দিব আমাদের স্টেটের কার্ট প্রপার্টিটাকে, এবং আমি রিলাই করতে পারি যে এটা অটোমেটিক্যালি আমাদের স্টোরে যাবে, স্টোরে থাকা কার্টের যে রিডিউসার আছে সেটার মাধ্যমে ইনিশিয়াল স্টেটটাকে এখানে নিয়ে আসবে।
যেটা এখন বর্তমানে স্লাইসের মাধ্যমে একটা স্টেট ভ্যারিয়েবলে রূপান্তরিত হয়ে গেছে, এবং আমি এই ইউজ সিলেক্টর হুকের মাধ্যমে সেই পুরো স্লাইসের স্টেটটাকে পাওয়া যাব। অ্যান্ড জাস্ট সিম্পলি ডিস্ট্রাকচার করে নিতে পারি আইটেমসগুলোকে এখান থেকে। সো আইটেমসটাকে ডিস্ট্রাকচার করে নিলাম ইকুয়ালস টু, এবং আমি লক করে দিব যে আসলে কি হইতেছে এখানে। তো আইটেমসটা এখানে আমি লক করে দিলাম। ইন্সপেক্ট টুলটাকে ওপেন করব, কনসোলে চলে আসব, এবং আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে একটা অ্যারে এখানে লগ হয়ে আছে, যেটার ভেতরে আমাদের ডাটাগুলো এখন চলে আসলো, সেই জিনিস, তাই না? অ্যান্ড এখন আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে ভাই, আমি তো store.js এ কার্ট রিডিউসারটাকে আমার রিডিউসার প্রপার্টির ভেতরে কার্ট নামে স্টোর করে রাখছি। এই জায়গায় তো আমি কখনো আমার ইনিশিয়াল স্টেটকেও পাঠাই নেই, সাথে সাথে এখানে কোনো ডিসপ্যাচও হইতেছে না। এখানে হইতেছেটা কেমনে? ও কিভাবে কার্ট স্লাইস থেকে ইনিশিয়াল স্টেটটাকে স্টেটে রূপান্তর করে তারপর আমাকে ফেরত দিল? এবং এটাই হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কনফিউজিং পার্টগুলা। প্রথমত, বেশিরভাগ জিনিসই ইন্টারনালি হয়। যখন আপনি ইনিশিয়াল স্টেটটাকে কার্ট স্লাইসের ভেতরে অ্যাড করে দিছেন, তখন রিডাক্স ইন্টারনালি ইনিশিয়াল স্টেটটাকে একটা স্টেটে রূপান্তর করে দিবে। এবং আমরা জানি ইউজ রিডিউসার হুকটা কি করতো, এটা ইনিশিয়াল স্টেটের সাথে আমাদের রিডিউসারের একটা অদৃশ্য কানেকশনকে তৈরি করে দিত। এবং কার্ট স্লাইসটা যেহেতু অটোমেটিক্যালি একটা রিডিউসার ফাংশনকে আমাদের এই ইনিশিয়াল স্টেটের জন্য তৈরি করে দিতেছে, সেহেতু আমরা জানি ওই রিডিউসার ফাংশনের ভেতরে আমরা কি পাবো? আমরা পাবো ওই স্টেটটা এবং একটা অ্যাকশনকে, তাই না? এবং এটা বোঝার একটা ইজি ওয়ে হচ্ছে, আমি যদি কার্ট স্লাইস ডট রিডিউসারটাকেই এখানে লক করে দেই, একটু ওয়েট করে দেখি কি হয়, এবং দেখতে পারতেছি এখানে রিডিউসার ফাংশনটা লগ হয়ে গেছে, এবং এখানে স্টেটটা আছে এবং অ্যাকশনটা আছে। আমাকে এখানে সোর্সে কেন নিয়ে আসলো আমি জানি না। তো এখানে আমি স্টেটটাকে রিডিউসার ফাংশনের মধ্যে পাইতেছি, যেটা কার্ট স্লাইসের মাধ্যমে ইন্টারনালি আমাদের ইনিশিয়াল স্টেটের সাথে একেবারে বন্ডেড অবস্থাতে আছে। এবং এই ইউজ সিলেক্টর হুকটা ওই বন্ডিংটাকেই ব্যবহার করে। সো ইউজ সিলেক্টর হুকটার ভেতরে আমি পুরো স্টোরটাকে পাই। এখানে স্টেট দেওয়াটা ভুল হয়েছে, এখানে স্টোর লেখা উচিত ছিল। সো আমি পুরো স্টোরটাকে পাবো, এবং স্টোরের ভেতরে থাকা সকল রিডিউসার গুলাকে, যেগুলো আমি প্রপার্টি আকারে সেট করছিলাম, কার্ট রিডিউসারকে আমি কার্ট নামে সেট করছিলাম, সো সেই প্রপার্টি নাম দিয়ে আমি রিটার্ন করে দিতেছি। এবং এই ইউজ সিলেক্টরটা ইন্টারনালি প্রসেস করে এই রিডিউসারের সাথে কানেক্টেড যে স্টেট ভ্যারিয়েবলটা আছে, যেটা হচ্ছে আমাদের কার্ট স্লাইসের ইনিশিয়াল স্টেট, সেইটা পুরোটাকে রিটার্ন করে দিবে। সো আমরা যখন ইউজ সিলেক্টরকে ব্যবহার করতেছি, এটা আসলে আমাদের ওই রিডিউসারের মাধ্যমে সামহাও ব্যাকট্র্যাক করে আমাদের কার্ট স্লাইসের ইনিশিয়াল স্টেটটাকে পুরোটাকে রিটার্ন করে দিতেছে একটা স্টেট ভ্যারিয়েবল আকারে। এবং আমি ওই ইনিশিয়াল স্টেটটাকেই ডিস্ট্রাকচার করে আইটেমসটাকে এখানে নিয়ে নিতে পারতেছি, অ্যান্ড আমি চাইলে এটাকে ব্যবহারও করতে পারি। সো আমাদের এখানে কার্ড ডাটাটা আমি এখানে ইম্পোর্ট করে নিয়ে আসছিলাম, এটাকে আমি কমেন্ট আউট করে দিলাম, এবং আইটেমসটাকে আমি ডাটা আকারে সেট করে দিব। সো আমরা যখন ডিস্ট্রাকচার করতেছি, তখন কোনো একটা প্রপার্টিকে যদি রিনেম করার দরকার পড়ে, আমরা জাস্ট সিম্পলি একটা কোলন দিয়ে নতুন নামটা দিয়ে দিতে পারি। তো আমি আইটেমসটাকে ডিস্ট্রাকচার করতেছি, এবং ওইটাকে চাই আমি ডাটা নামে। অ্যান্ড কনসোল লকটাকে এখান থেকে সরায় দিব, একটু যদি ওয়েট করি দেখব সবকিছু আগের মতো হয়ে গেছে, এবং আমি ডাটাগুলোকে এখন স্টেট ভ্যারিয়েবল থেকে নিয়ে এসে ব্যবহার করতে পারতেছি। আশা করি আমি আপনাদেরকে এই ইন্টারনাল ওয়ার্কিংসটা ভালোভাবে বুঝাইতে পারছি। আশা করি আপনারাও এটা ভালোভাবে বুঝতে পারছেন। এন্ড অ্যাগেন, যদি আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই গত ভিডিওটাতে ফেরত যান এবং সেই ভিডিওটা থেকে ভালোভাবে বুঝে নিজের মাথাতে নিজের মতো করে বুঝার চেষ্টা করেন। এছাড়া অন্য কোনো উপায় নাই। আমি আপনাদেরকে সেটাই বলতেছি যেভাবে আমি নিজে বুঝছি। রিডাক্সের ক্ষেত্রে বেশিরভাগ জিনিস ইন্টারনালি হয়, এবং সেই ইন্টারনাল ওয়ার্কিংসটা আসলে অলমোস্ট ওই ইউজ রিডিউসার হুকের মতোই হয়। আপনাদের যদি সেই থিওরিটা ক্লিয়ার থাকে, তাহলে আপনাদের এই থিওরিটা ইন্টারনালি ভেবে নেওয়া উচিত। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন, এবং কিভাবে আমরা কোনো একটা স্টেট ভ্যারিয়েবলকে ব্যবহার করতে পারি ডাটার জন্য, এবং সাথে সাথে একটা স্লাইস থেকে কিভাবে ইনিশিয়াল
স্টেটটাকে নিয়ে আসতে পারি এবং এর ভেতরের ইন্টারনাল ওয়ার্কিংসগুলো কিভাবে হয় সেটা আপনাদেরকে ঠিকঠাকভাবে বুঝাইতে পারছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরের ভিডিওতে আবার কথা হবে।